রোহিঙ্গাদের অনেক আনঅফিসিয়াল বয়ান আছে যে আমাদের কারণেই তো বাঙালিরা চাকরি পাচ্ছে, সুতরাং আমরা থাকবো না কেন, বা আমাদের এক্সপ্লয়েট করা হচ্ছে, সুতরাং আমাদের কাজ দেওয়া উচিত। আর বাঙালিরা যারা আছেন স্থানীয়রা, ওনারা বলছে যে আমাদের জায়গায় এসে আছো, আমরা কাজ পাবো না কেন, এই ধরনের একটা টেনশন কাজ করে। রোহিঙ্গা জনগোষ্ঠীরা এতই পারসিকিউটেড, ওদের কিন্তু অফিসিয়ালি ওনাদের কিন্তু কোনো বর্ণমালা নাই। জায়গায় ক্যাম্পগুলা সেগুলো কিন্তু সব অভয়ারণ্য ছিল, কমার্শিয়াল ছিল, ফরেস্ট ছিল, ন্যাচারাল ফরেস্ট ছিল, পাহাড় ছিল। এখন মানে সবই নাই, কিছুই নাই। ডক্টর ফাহিম হোসাইন, Assistant Professor, School for Future of Innovation in Society, Arizona State University. Welcome to the post. ধন্যবাদ। Thank you for joining us. আমরা জানি যে আপনার এক্সপার্টিস হচ্ছে আইসিটি ফর ডেভেলপমেন্ট বা উন্নয়নের জন্য তথ্য প্রযুক্তি। আপনি এই বিষয়টা নিয়ে কাজ করছেন অনেক দিন ধরে, পার্টিকুলারলি আমাদের দেশের রোহিঙ্গা জনগোষ্ঠীর সাথে আপনার একটা কাজের গবেষণার পারপাসে কাজের একটা অভিজ্ঞতা আছে। আমরা সেই বিষয়টা যাব, বাট সেটা যাওয়ার আগে আমরা আমাদের দর্শকদের জন্য একটু জানতে চাই, ইঞ্জিনিয়ারিং পাবলিক পলিসি আমাদের দেশের প্রেক্ষিতে এই সাবজেক্টটা নিয়ে জেনারেল পাবলিকের মধ্যে পারসেপশনটা অতটা ক্লিয়ার না, যে ইঞ্জিনিয়ারিং পাবলিক পলিসি এই কম্বিনেশনটা, বা আপনি যে ব্যাকগ্রাউন্ড থেকে এসছেন, পিওর আইটি ব্যাকগ্রাউন্ড থেকে বা কম্পিউটার সায়েন্স ব্যাকগ্রাউন্ড থেকে, তো ইঞ্জিনিয়ারিং পাবলিক পলিসি মেইনলি কি নিয়ে ডিল করে, জাস্ট জেনারেল পাবলিকের জন্য বুঝতে সুবিধার জন্য। এটা যেটা হয়, আমরা যখন এটা নিয়ে যখনই আমাদের পিএইচডি প্রোগ্রামটা ছিল, মানে আমি যখন ছিলাম সেখানে পৃথিবীর খুব কম বিশ্ববিদ্যালয়তেই পিএইচডির জন্য ইঞ্জিনিয়ারিং অ্যান্ড পাবলিক পলিসি ডিপার্টমেন্টটা ছিল। তো সেটা কি করে, আমার বন্ধুরা যেটা বলতো যে খায় না মাথায় দেয়। তো যেটা হচ্ছে যে এখানে আমরা হচ্ছি একটা ইন্টারফেস বিটুইন বিভিন্ন তথ্য প্রযুক্তি বা অন্যান্য যে কোনো প্রযুক্তি বা প্রকৌশলের উদ্ভাবন, অ্যাপ্লিকেশনস, এবং সেটার সাথে সমাজ, এবং সমাজের মধ্যে জনসাধারণ, এবং অবশ্যই যারা নীতি নির্ধারক। সো পলিসি মেকিং, mass people, and interfacing with the technology innovations, এটা কিভাবে আমরা সেটার মিথস্ক্রিয়াটা হতে পারে, সেটার ইম্প্যাক্ট কি হতে পারে, ইনোভেশন কিভাবে হওয়া উচিত, এবং সোসাইটির কি থাকা উচিত, এই দুটোর ব্যাপারে আমরা ট্রেন্ড হই। তো সেটা একটা জেনেরিক মডেল। কিন্তু ইন্টারডিসিপ্লিনারি বললাম এই কারণ আমার সহপাঠীরা কেউ সিভিল ইঞ্জিনিয়ার ছিল, মেকানিক্যাল ছিল, কেউ ইংলিশ ডিপার্টমেন্ট থেকে এসছে, কিন্তু ইঞ্জিনিয়ারিং প্রিন্সিপালসের মধ্য থেকে আমরা কিছু কোর কম্পিটেন্সি নিয়েছি, এবং সেটা ছাড়া আমাদের নিজস্ব গবেষণার ক্ষেত্রগুলো ছিল। আমার যেমন ছিল তথ্য প্রযুক্তির অ্যাপ্লিকেশনস দক্ষিণ এশিয়াতে। উন্নয়নের জন্য তথ্য প্রযুক্তির অনেকগুলি সাব ডিভিশন বা ফোকাস এরিয়া আছে। যেমন আমি আপনার গবেষণার থেকে যেটা বুঝতে পেরেছি যে এটার মধ্যে হিউম্যান ডিসপ্লেসমেন্ট একটা এরিয়া, যার আন্ডারে হয়তো ইনোভেশন, ইম্প্যাক্ট, টেকনোলজি, পলিসি কাভার করে। তো হিউম্যান ডিসপ্লেসমেন্ট এই এরিয়াটাতে আপনার যে কাজের গবেষণা হিসেবে এই সাবজেক্টটাকে চুজ করা, আপনার কোন ফ্যাক্টরটা বা কি কারণে আপনি হিউম্যান ডিসপ্লেসমেন্টে আগ্রহী হলেন? এই ব্যাপারটা অনেক পরের কথা, কারণ পিএইচডি তো জাস্ট একটা জার্নির শুরু। পিএইচডি শেষ হওয়ার পরে আমি যখন কাজের ক্ষেত্রে আসলাম, পৃথিবীর বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে আমি পড়াচ্ছিলাম, সেই একই সাথে আমি বিভিন্ন প্র্যাকটিক্যাল কাজের সাথেও যুক্ত ছিলাম, সেটা পলিসি মেকিং লেভেলে এবং অ্যাট দ্য সেম টাইম কমিউনিটি লেভেলে ডেভেলপমেন্ট অর্গানাইজেশনগুলোর সাথে। তো আমার জন্য ব্যক্তিগতভাবে আমার যে ট্রেনিং, সেটা ছিল যে কিছু পার্টিকুলার ভ্যারিয়েবলস আমরা ধরে নেই যেগুলো থাকবে, যে আমি একটা দেশের সিটিজেন হব, তারপরে আমার কিছু অধিকার থাকবে, আমার কিছু সেফটি নেট থাকবে, এক্সপেকটেশনস থাকবে। যেমন এডুকেশনের কথাই বলি, যে আমরা পড়ছি, স্কুলে যাচ্ছি, সেই স্কুলটা একটা জায়গায় থাকবে, আমি আমার বাড়িতে থাকবো, স্কুলে যাব, পড়াশোনা করব, সেখান থেকে আমি ডিগ্রি নিয়ে আমি নিজের ব্যবসা খুলতে পারি, বিভিন্ন জবে যেতে পারি বা উচ্চশিক্ষায় যেতে পারি। তো
তো এখন এই ব্যাপারগুলো না বেশ ভালোই চলছিল আমার জন্য, কারণ আমি সেই অনুযায়ী প্রচুর কাজ আছে, কারণ অনেক সমাজেই দেখা যাচ্ছে জি। যে এত সুবিধা নাই, এবং সেক্ষেত্রে তথ্য প্রযুক্তি কীভাবে সাহায্য করতে পারে, বা অনেক ক্ষেত্রে আপনি যেটা জানেন যে তথ্য প্রযুক্তি কীভাবে জঘন্য জিনিসপত্র করতে পারে বা অসুবিধার সৃষ্টি করতে পারে, সেগুলো থাকে। কিন্তু আমি খুব বলা যায় কোইন্সিডেন্টালি ডিসপ্লেসড পপুলেশনের সাথে যারা বাস্তুচ্যুত সেই সব মানুষের সাথে কিভাবে সমস্যা সৃষ্টি হয়, কিভাবে উইপেনাইজেশন করা যায় শিক্ষাকে, সংস্কৃতিকে, মোবাইল অ্যাক্সেসকে, এগুলো যখন দেখতে থাকলাম, সেই থেকে আমার মনে হচ্ছে যে তথ্য প্রযুক্তি এবং ডিসপ্লেসমেন্ট নিয়ে কাজ সেই করার দেখাটা ব্যাপারটা। কোথায় ঘটলো, বাংলাদেশে নাকি বাংলাদেশের বাইরে? বাংলাদেশেই আনফর্চুনেটলি, এবং সেটা 2017 সালের কথা। আচ্ছা। রোহিঙ্গারা অনেক দিন ধরে বাংলাদেশে আসছে, 70-এর শেষ দশক থেকে, যদি ওভাবে অফিসিয়ালি বলতে চাই আমরা। কিন্তু 2017 সালে একটা there had been a huge tragedy, আচ্ছা। almost genocidal intent was there, যখন বার্মিজ আর্মি, নিরাপত্তারক্ষীরা এবং কিছুটা সাধারণ জনগণ মিলেমিশে রোহিঙ্গা জনগোষ্ঠীকে সেখানে মারা শুরু করে, এথনিক ক্লেন্সিং শুরু হয়। তো সেই সময়টা একটা গ্র্যান্ড এক্সোডাস হয়, আচ্ছা। রোহিঙ্গা জনগোষ্ঠীর সংখ্যাগরিষ্ঠ মানুষরা বাংলাদেশে পালায় চলে আসে। তো সেই সময়টা আমি যেহেতু ওই চট্টগ্রাম কক্সবাজার রিজিয়নটা, অঞ্চলটা সম্পর্কে খুব ভালো মতো জানতাম, আমার সৌভাগ্য হয়েছিল কাজ করার ওখানে, ব্যাপকভাবে গবেষণা করার। তো সেই সময়টা আমি ওখানে, ওনারা যখন আসছিলেন, আচ্ছা। পালিয়ে আসছিলেন, সেই সময়টাই আমি তখন ছিলাম। ওকে। সেই থেকেই, তখন থেকেই আমি কাজটা আর কি আমাকে ব্যাপকভাবে নাড়া দিয়েছিল এবং কাজটা শুরু হয়। আচ্ছা, আচ্ছা। সো বাংলাদেশে আমাদের এই আলোচনার যেহেতু আমরা শুরুর দিকে আছি, আমরা জানি যে আমাদের যে বর্তমান ইন্টারিম গভর্নমেন্ট, তারা আসার পরে ইউনূস সাহেব, আমাদের যে চিফ অ্যাডভাইজার, তিনি রোহিঙ্গাদের নিয়ে বেশ বড় একটা ইভেন্ট করলেন। মাল্টিপল ইভেন্ট হলো। শুরুতে আমাদের জন্য একটা আই ওপেনার ছিল যে আমাদের হেড অফ ইভেন্ট বাংলাদেশে আসলেন। জি। রোহিঙ্গারা সামনের বছর তাদের মাতৃভূমিতে ফিরে গিয়ে ঈদ করবে, আমাদের এরকম একটা খুব স্বপ্ন জাগা নিয়ে কথা উনি বললেন। যেহেতু আমরা সবাই বাংলাদেশি হিসেবে রোহিঙ্গাদের সিচুয়েশন নিয়ে কনসার্ন, এবং একই সাথে এটা একটা আমাদের জন্য একটা বার্ডেনও হয়ে যাচ্ছে। আমরা কি রোহিঙ্গাদের নিয়ে কনসার্ন? আই এম সরি, বাট রাইট, ওইটা আমরা ডিবেট করতেই পারি। কনসার্ন বলতে আমি মিন করতেছি এটার বোধ পজিটিভ এবং নেগেটিভ অর্থে, যে এরা আমাদের দেশে আর কতদিন থাকবে, ওই অর্থেও। আচ্ছা। কারণ এটা একটা ইকোনমিক প্রেশারও, আমাদের এনভায়রনমেন্ট সাস্টেনেবিলিটির কোশ্চেনেও এটা একটা বড় ধরনের ইম্প্যাক্ট করতেছে, আমরা জানি। প্লাস মানবিক পয়েন্ট অফ ভিউ থেকে আমরা যখন তাদেরকে চিন্তা করি যে একটা বাচ্চা বড় হচ্ছে এন্টায়ারলি তার লাইফ এই কনসেন্ট্রেশন ক্যাম্পে, রাইট? এবং আমাদের দেশে তো আমরা জানি যে প্যালেস্টাইন নিয়ে অনেক ধরনের আমাদের আবেগ, সচেতনতা আছে। ফলে এরকম কনসেন্ট্রেশন ক্যাম্পের মধ্যে থাকার বেদনা, এই জিনিসগুলো তো আমরা কনস্ট্যান্টলি বিভিন্ন আরও ডায়াসপোরাতে দেখছি। পার্টিকুলারলি গাজা আমাদের দেশের জন্য খুব কানেক্ট করে ইমোশনালি, কিন্তু আমাদের দেশের এইখানে পৃথিবীর সবচেয়ে বড় ডিসপ্লেস পপুলেশন, রেফিউজি ক্যাম্প রোহিঙ্গারাই আছে। তো আমি যেটা বলতে চাচ্ছি যে রোহিঙ্গাদের এই যে বাংলাদেশে থেকে যাওয়াটা, এই থেকে যাওয়ার পরিপ্রেক্ষিতে আমাদের বাংলাদেশে এখন বর্তমানের জিওপলিটিক্স এবং বাংলাদেশি গভর্নমেন্ট, তাদের যে প্রচেষ্টা, সব মিলিয়ে আমাদের কাছে মনে হচ্ছে যে তাদেরকে প্রত্যাবর্তনের জন্য এই গভর্নমেন্ট প্রোঅ্যাক্টিভলি কাজ করার চেষ্টা করছে। সেটা কতখানি সফল হবে এটা সময় বলে দিবে। এই জায়গাটায় মানে আপনার নিজের অভিজ্ঞতা থেকে আমাদের দর্শকদের জন্য যদি একটু, এই রোহিঙ্গাদের যে এখানে থাকছে, অ্যাজ এ রিসার্চার হিসেবে আপনি তাদেরকে খুব ক্লোজলি অবজার্ভ করেছেন, যেটা আমজনতা হিসেবে আমাদের রিলাই করতে হয় নিউজ পেপারের নিউজ, সেই নিউজটা যখন আসে না আমরা কিন্তু ওদেরকে ভুলে যাই, রাইট? কিন্তু গবেষক হিসেবে আপনি যদি আমাদের সাথে শেয়ার করেন যে এদের হিউম্যান স্টোরি পয়েন্ট অফ ভিউ থেকে কী ধরনের স্টোরি আপনাকে আর্লি রিসার্চ স্টেজে আপনাকে বেশি টাচ করেছে, বা আপনি স্টিল ইউ থিঙ্ক অ্যাবাউট দোজ ডেজ, যদি আমাদের সাথে কয়েকটা শেয়ার করেন। আচ্ছা, একটু ব্যাকগ্রাউন্ড দিয়ে বলি ব্যাপারটা। যেটা হচ্ছে যে এই যে ট্র্যাজেডিটা, এবং অ্যাজ ফার আই নো এটা হচ্ছে পৃথিবীর সবচেয়ে বড় রেফিউজিদের ক্যাম্প,
কিন্তু আমরা অফিসিয়ালি রোহিঙ্গাদের রিফিউজি হিসেবে স্বীকৃতি দেই না। রাইট, তাদের অফিসিয়াল নাম হচ্ছে, আনুষ্ঠানিক নাম হচ্ছে বাংলাদেশে এফডিএমএন, ফোর্সিবলি ডিসপ্লেস মিয়ানমার ন্যাশনালস, রাইট। এফডিএমএন। তো এটার একটা গ্লোবাল পলিটিক্সের ব্যাপার আছে। ওই পিওডাব্লিউ আর এনিমি কম্বাটেন্টের যেরকম ঝামেলা সেরকম, যে আপনি যখনই কোনো গ্রুপকে রিফিউজি হিসাবে স্বীকৃতি দিবেন রাইট, তখন সেটার সাথে সার্টেন রাইটসের ব্যাপার চলে আসে, তো রিসোর্স অ্যালোকেশনের ব্যাপার চলে আসে। ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে যে সেটা তাদের দেয়া হয়নি, কিন্তু অনেক কিছু তারা মানে শেষ পর্যন্ত দিতে হচ্ছে। সুতরাং এই ব্যাপারটা কতটুকু লাভজনক হলো বা কতটুকু প্র্যাকটিক্যাল হলো এটা নিয়ে অনেক প্রশ্ন আছে। আচ্ছা, এটা হচ্ছে 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে যে বর্তমান সরকার, ইন্টারিম গভর্নমেন্ট যেগুলো করছেন, ফর দ্য ভেরি ফার্স্ট টাইম আমি বলবো অ্যাজ এ রিসার্চার, বাট মোর ইম্পর্টেন্টলি অ্যাজ এ বাংলাদেশি, যে এই জিনিসগুলো হচ্ছে সঠিক প্রশ্ন করার জন্য, প্রশ্ন যেগুলো উত্থাপন হচ্ছে, সঠিক পদক্ষেপ ইন টার্মস অফ যেগুলো নেওয়া হচ্ছে, বা যে 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 ধরনের ফোরামগুলোতে আমরা এখন আমাদের আওয়াজ তোলার চেষ্টা করছি, বাংলাদেশ অ্যাজ আ হোস্ট কমিউনিটি অফ দ্য বিগেস্ট রিফিউজি ক্যাম্প ইন দ্য ওয়ার্ল্ড। রাইট। সমস্যা হচ্ছে আমার কাছে যেটা আশঙ্কা আসার চেয়ে, যে এটা আমাদের অনেক দেরি হয়ে গেছে। তো ওষুধটা ঠিক আছে, কিন্তু অসুখটা মনে হয় আরও ছড়িয়ে গেছে, যে কারণে এটাতে এই রোগের আসলে চিকিৎসা আদৌ হবে কি না, এটা নিয়ে আমি প্রচণ্ড রকমভাবে স্কেপটিক। সো যখন আপনি অসুখ এবং ওষুধের অ্যানালজি দিচ্ছেন, যে আপনি বলছেন যে অসুখটা হয়তোবা অনেক বেশি বিস্তৃত হয়ে গেছে, তো এটার মধ্যে দিয়ে কি আপনি নাম্বার অফ পিপল আমরা অনেক বেশি চলে এসেছে এটার দিকে ইঙ্গিত করছেন, না কোন না 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 না, সেটাতে আমি আসবো। আচ্ছা, তো বাট আপনি যেহেতু প্রথমে প্রশ্নের মধ্যে আপনার ইন্টারিম গভর্নমেন্টের ইয়েটা ছিল, তো আমি বলছি যে আমি একমত এবং আমি সাধুবাদ জানাচ্ছি, কিন্তু আমি আশঙ্কা হচ্ছে যে হয়তো ইটস টু লেট অ্যান্ড টু লিটল। সেটা গেল একটা। আর হিউম্যান স্টোরির ব্যাপারটা যেটা হচ্ছে, সেটা হচ্ছে যে আমরা আসলে রোহিঙ্গাদের মনে রাখি না, আমরা ভুলে যাই। ঢাকা তো বাদই দেন, চট্টগ্রামে গেলেও আমরা যে থাকে না যে ওয়ান ফ্লাইট অ্যাওয়ে ফ্রম ওয়ান অফ দ্য বিগেস্ট হিউম্যান ডিজাস্টার্স, সেই ব্যাপারটা আমাদের একেবারেই মনে থাকে না। এটার অনেক কারণ আছে, কারণ আমরা আমাদের নিজের দেশই একটা ক্রান্তি লগ্নতে যাচ্ছে, আমাদের উই হ্যাভ আওয়ার ওন প্রবলেমস, যেটা নিয়ে আমরা থাকি। কিন্তু এটাও একটা আমাদের বিশাল সমস্যা। আপনি এনভায়রনমেন্টাল ডিজাস্টারের কথা বলেন, ইট ইটসেলফ আপনার মনে থাকবে কিনা যে যেই জায়গায় ক্যাম্পগুলো, সেগুলো কিন্তু সব অভয়ারণ্য ছিল, কমার্শিয়াল ছিল, ফরেস্ট ছিল, ন্যাচারাল ফরেস্ট ছিল, পাহাড় ছিল, এখন মানে সবই নাই, কিছুই নাই, এবং ওয়াটার লেভেল নেমে গেছে। এবং আমরা হচ্ছি ক্লাইমেট ভালনারেবিলিটি, চেঞ্জ ভালনারেবিলিটিতে 4 নাম্বার। তার একটা বড় কারণ হচ্ছে এখন এই যে হিউম্যান ডিজাস্টার, এটা আমাদের আরও ভালনারেবল করে তুলছে। তো এবং আরেকটা যেটা আসে না, সেটা হচ্ছে আমাদের স্থানীয় মানুষদের জীবন জীবিকার যে হ্যাম্পার হয়েছে, ব্যাহত হয়েছে, এবং তারা যে এক্সপ্লয়েটেড হচ্ছে, এবং তারা যে ভালনারেবল হয়ে গেছে আইন শৃঙ্খলার পরিস্থিতি খারাপ হয়ে যাওয়ার কারণে। এবং আমি ঢালাওভাবে রোহিঙ্গাদের দায়ী করছি না, বাট ওভারঅল তো সমস্ত কিছু মিলায় একটা ভয়াবহ বিপর্যয়, যেটা আমাদের নগর জীবনের উচ্চকোটির কানে পৌঁছায় না। এটা একটা সমস্যা। কিন্তু এত কিছুর পরও কেন এটা খুব ইম্পর্টেন্ট আমাদের জন্য, সেটা হচ্ছে যে এই ডিসপ্লেসমেন্টটা আমাদের সাথে, বাংলাদেশের সৃষ্টির সাথে ওতপ্রোতভাবে জড়িত। আমরা নিজেরা আমাদের স্বাধীনতার সময় 1971 সালে ব্যাপকভাবে ডিসপ্লেসড হয়েছিলাম, এবং এটার আগেও 1947 দেশভাগের সময়ও এই বাংলা মানুষ ডিসপ্লেসড হয়েছিল। এবং এটা ছাড়া এটা হচ্ছে পলিটিক্যাল ডিসপ্লেসমেন্ট। আমাদের কথাবার্তায় যে আমি কি বানে ভেসে আসছি নাকি বা পানিতে ভেসে আসছি নাকি, এই কথাটা হচ্ছে নদী ভাঙনের সাথে জড়িত। তো এনভায়রনমেন্টালি আমাদের ডিসপ্লেসমেন্টটা সবসময় হয়েছে। তো আমাদের সাথে এটা কিন্তু আমাদের সাইকির মধ্যে থাকে। এটা আমার কাছে, আমি যখন অ্যাজ এ রিসার্চার গেলাম এবং কাজ ওখানে দেখা শুরু করলাম,
এবং নট অ্যাজ আ রেফিউজি স্কলার, অ্যাজ আ ICT4D স্কলার, আমার মনে হচ্ছে যে বিয়ন্ড আমাদের প্রাতিষ্ঠানিক শিক্ষা বা অন্য কিছু দায়বদ্ধতা, এই মানবিক ব্যাপারটাও চলে আসছিল। তো যে কারণে ওনারা যখন আসলেন, আমার মনে হয় স্বাভাবিকভাবেই বাঙালিরা এগিয়ে এসেছিল সাহায্য করবার জন্য, এবং সেটা আমাদের মধ্যে থাকছে এর মধ্যে। এবং কিছু কিছু জিনিস আমাদের আরো বুঝতে হবে যেটা আমরা বুঝি না, যে রোহিঙ্গা জনগোষ্ঠীরা এতই পারসিকিউটেড, ওদের কিন্তু অফিসিয়ালি ওনাদের কিন্তু কোনো বর্ণমালা নাই। আচ্ছা, তো আমরা একটা বড় জনগোষ্ঠীর কথা বলছি যাদের অফিসিয়াল বর্ণমালা নাই। হিস্টোরিক্যালি তাদের কখনো বর্ণমালা ছিল আছে, যেটা ওনাদের যে ভাষা, না? সেটার জন্য কয়েক সেট স্ক্রিপ্ট আছে, কয়েক 2-3টা অ্যাজ ফার আই নো। আমি একেবারে সঠিক নাম্বারটা জানি না, কিন্তু যেটা হচ্ছে নেশন বিল্ডিংটা ঠিকমতো না হওয়াতে এবং হেভিলি পারসিকিউশনের কারণে, এবং ওনাদের কিছু ঐতিহাসিক ভুল পদক্ষেপ আছে, সেটা পুয়ার লিডারশিপ বা ল্যাক অফ লিডারশিপ থেকে আসে, এবং সেটা সেই 40s 50s 60s আমাদের দেশভাগের সময় যখন বার্মাও হচ্ছিল সেই সময়টা, সেই সময়টা থেকে শুরু। তো যে কারণে ওনাদের ওই নেশন বিল্ডিংটা হয় নাই। এবং আপনি জানেন যে যখন বাংলা আমরা ল্যাঙ্গুয়েজ হিসেবে নিচ্ছিলাম, ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ এবং অন্যান্যরা কাজ করছিলেন, বিভিন্ন দিকপাল অনেক অফার ছিল যে আমরা টিকে ল্যাটিনভাবে নিব কি না, আরবি স্ক্রিপ্টে নিব কি না। তো আমরা আমাদের নিজস্ব স্ক্রিপ্টে স্টিক করছি, কিন্তু এদের জন্য সেটা হয়নি। তো এই কারণে হেভিলি পারসিকিউশনের কারণে, লিটারেচারের ওই স্ট্রেংথটা না থাকার কারণে, তো আপনি চিন্তা করেন একটা জাতি যারা অফিসিয়ালি স্কুলগুলোতে যেতে পারছে না, বার্মায় যেতে পারছিল না, এবং তারা যখন বাস্তুচ্যুত হয়ে বাংলাদেশে আসলো, সেখানেও তাদের অফিসিয়ালি কোনো জায়গায়, সেই যে বলছিলাম যে এডুকেশনকে ওয়েপেনাইজ করা বা করে দেওয়া, ফারাক করে দেওয়া, যে তারা এখানে এসেও ওভাবে স্কুলে যেতে পারছে না, দের ইজ নো স্কুল। আমরা লার্নিং সেন্টার বলছি যেগুলো আছে, এবং সেগুলো থেকে কোনো ক্যারিয়ার পাথ নাই, কারণ তাদের কাজের বৈধভাবে উপায় নাই। তো এই ব্যাপারগুলাতে আমার ভাষা নাই, তো আমি কি ভাষায় কথা বলবো, আমি কি ভাষায় পড়াশোনা করব। তারপরে আমরা এটা জানি, মানে হয়তো অনেকেই জানি না, যে ওখানে অফিসিয়ালি আমি একজন রোহিঙ্গা মানুষ, উনি অফিসিয়াল একটা মোবাইল সিম কিনতে পারবেন না, কারণ ওনার বায়োমেট্রিক আইডি নাই। আমাদের ন্যাশনাল আইডি লাগে সিম কেনার জন্য। দ্যাট ডাজন্ট মিন দে ডোন্ট হ্যাভ ইট। ওনাদের অলমোস্ট প্রত্যেকের কাছে মোবাইল ফোনের অ্যাক্সেস আছে, ওনারশিপ না থাকুক, বাট দ্যাট মেক্স দেম ভালনারেবল। এবং অনেক ক্ষেত্রে দেখা যায় দে আর হ্যারাসড। তারা অবৈধভাবে অবটেইন করে, মোস্টলি তারা অবটেইন করে। এখন জিনিসটা অবৈধ, পুরো ইকোসিস্টেমটাই তো অবৈধ। কারণ হচ্ছে কিন্তু তাদের কাছে সিম কার্ডগুলো তো অ্যাভেলেবল করা হচ্ছে, তারা তো সেইগুলো তো হোস্ট কমিউনিটি করছে, এবং এটা তো একটা মানে সাপ্লাই ডিমান্ডের ব্যাপার। এবং ওখানেও ক্যাম্পের আউটস্কার্টসে তো আমাদের মোবাইল নেটওয়ার্ক আছে, কিন্তু ক্যাম্পের মধ্যে ইন্টারনেটের অবস্থা খুব খারাপ, মোবাইল ফোনের অবস্থা খুব খারাপ। তো আপনি চিন্তা করেন এই যে একটা সিনারিও, যেখানে কোনো একটা অফিসিয়ালি 1.3, কিন্তু আসলে আমি বলবো অলমোস্ট 2 মিলিয়নের মতো হয়ে যাচ্ছে, 1.5 1.6 এরকম একটা বড় শহর, সেটার মধ্যে কোনো অফিসিয়াল রাস্তাঘাট নাই, কোনো ইউটিলিটি নাই, ইলেকট্রিসিটি নাই, পানির লাইন নাই। আপনার এমার্জেন্সি হলে আপনাকে হেঁটে হেঁটে যেতে হবে পাহাড়ের মধ্যে দিয়ে, ফ্ল্যাশ ফ্লাড হচ্ছে, তার মধ্যে আপনার কোনো ইন্টারনেট নাই, আপনার কোনো অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ নাই যেটা আপনি লিখছেন। তো এটা এভাবে তো মানুষের চলার কথা না। এবং সেটা কত বছর হইলো? তার মানে 2017 থেকে মানে যে বড় এক্সোডাস। তো এটার পার্সপেক্টিভটা ডিফারেন্ট, এবং আমার কাছে সবসময় মনে হয়, যদিও এটা একটা লং ওয়াইন্ডিং ব্যাকগ্রাউন্ড, কিন্তু এই বাস্তবতাটা জানা দরকার রোহিঙ্গা সম্পর্কে যে কোনো বয়ান তৈরির আগে। এই পার্সপেক্টিভটা জানা দরকার। এবং সেফটি নেটের একটা ব্যাপার আমাদের এই আলাপের পূর্বের আলাপচারিতে উঠে এসেছিল, যেমন ওয়ান অফ দ্য মেইন থিংস যেটা আমাকে মুভ করেছিল, যে আমি যখন প্রথম গেলাম এবং তখনও ক্যাম্পে মানুষ আসছে বার্মা থেকে, আপনার একটা 13-14 বছর বয়সী একটা কিশোরী, হেভিলি অ্যাডভান্সড এজ, এক্সপেক্টিং মাদার, এবং দ্যাটস নট ব্যাড এনাফ, শি অলরেডি হ্যাজ অ্যান ইস্যু, তার আরেকটা বাচ্চা তার কোলে ছিল। তো আমাদের যেটা হয় যে 13 বছরে সে অলরেডি গর্ভবতী এবং তার আরেকটা বাচ্চাও আছে। তো এটা তো আমাদের জন্য মানে এটা একটা ভয়ঙ্কর ট্র্যাজেডি, যে শকিং, এক্স্যাক্টলি দ্যাটস দ্য রাইট ওয়ার্ড। এবং আমি প্রচণ্ড আফসোস, এবং আমার কাছে মনে হচ্ছে আহা কি অবস্থা।
আমি যখন ইন্টারপ্রেটার এবং সব মানে এথিক্যালি ওনার সাথে কথা বলতে গেলাম যে এত আপনি এই সমস্যাটা কিভাবে দেখছেন, উত্তরটা আরো শকিং ছিল। যে উনি বলছেন যে উনি খুশি যে উনি প্রেগন্যান্ট, আচ্ছা। উনি খুশি যে ওনার একটা বাচ্চা অলরেডি আছে। কারণ হচ্ছে এর মানে হচ্ছে দের ইজ লো প্রবাবিলিটি যে উনি গ্যাং রেপড হবেন বার্মিজ মিলিটারি দ্বারা, বা ওনাকে তুলে নিয়ে যাওয়া হবে না অফিসিয়াল রেপ ক্যাম্পগুলোতে, মানে গর্ভবতী হওয়াটাকে সে দেখছে তার প্রোটেকশন হিসেবে। আচ্ছা। তো এইটাই যদি বাস্তবতা হয়, তাহলে সেই বাস্তবতার নিরিখে মানুষ কতদূর আগাবে, তাদের চাওয়া পাওয়ার অ্যাসপিরেশন কি হবে, তাদের রেজিলিয়েন্স কি হবে, সেটা তো আসলে নর্মাল একটা দেশে যত অভাব অনটনই থাকুক, আপনার যখন একটা ফ্ল্যাগ থাকে, ল্যাঙ্গুয়েজ থাকে, রাইটস থাকে, ইনফ্রাস্ট্রাকচার থাকে, আপনার বাস্তবতার সেই মানুষগুলোর বাস্তবতা তো এক হবে না। অবশ্যই না। তো সেটাই আমাকে নাড়া দিয়েছে এবং সেখান থেকেই আসলে আমি কাজের শুরু। বুঝতে পেরেছি। সো এই হিউম্যান স্টোরিগুলোর মধ্যে তো আমাদের একটা ডার্ক সাইড, যেটা নিয়ে হয়তো অত বেশি কথা বলা হয় না, সেটা হচ্ছে ওই জোনটা অনেক বেশি ড্রাগ স্মাগলিংয়ের জন্য কুখ্যাত, রাইট? একদম। এখন এই বিশাল পপুলেশনটা এখানে আছে যাদের হয়তো কানেকশন আছে বর্ডারের ওই পারে, এবং আমরা জানি যে এই বর্ডারটা এক ধরনের পোরাস বর্ডার। একদম। সো আমাদের এই হিউম্যান ট্র্যাজেডি এবং এরা এনট্র্যাপড এই জায়গাটায়, যাদের যেটা বলছিলেন যে এডুকেশনের প্রপার কোনো জায়গা নাই, তার সামনে কোনো ফিউচার নাই, ইয়াং মানুষ জানে না সে আসলে কোনো দিন কাজ করতে পারবে কিনা, উপার্জন করতে পারবে কিনা, তার বাচ্চার ভবিষ্যৎ কী। এর বাইরে আমাদের আসলে চ্যালেঞ্জ হিসেবে এনভায়রনমেন্টের কথা আমরা বললাম, এছাড়া আপনি যদি আলোকপাত করেন যে অন্য কী কী চ্যালেঞ্জ আছে, এবং আইসিটি ফর ডেভেলপমেন্টকে আমাদেরকে ওই চ্যালেঞ্জগুলোকে মিটিগেট করতে হেল্প করতে পারে কিনা, যদি পারে তাহলে সেই প্রযুক্তিগুলি কী হতে পারে? আমরা যখন চ্যালেঞ্জের কথা বলবো, আমাদের আসলে মুদ্রার এক পিঠ দেখলে হবে না, কারণ প্রত্যেকটা বাস্তুচ্যুত যে কেসগুলো আমরা দেখছি পৃথিবীর যে কোনো জায়গায় দেখি না কেন, সেটাতে শুধু শুধু রেফিউজিরা থাকে না, আমার হোস্ট কমিউনিটির কথাও চিন্তা করতে হবে। আপনি কার বাড়িতে এসে উঠলেন এবং সেই বাড়ির মানুষজনের অবস্থা কি হলো, ইনিশিয়াল ওয়েলকামিং ফেজের পরে যে এই যে সমস্যাগুলা, যেটা আমাদের মানে জাতীয় গণমাধ্যমে আসে না, সেটা হচ্ছে যে ইনক্রিজিংলি হোস্ট কমিউনিটির সাথে রোহিঙ্গা কমিউনিটির যে তিক্ততা, এবং ইন মেনি কেসেস সেটা হচ্ছে ফিজিক্যাল যে ভায়োলেন্স, সেটা একটা ব্যাপক আকার ধারণ করছে। সেটার বড় কারণ হচ্ছে অ্যাক্সেস টু রিসোর্স, এবং স্ট্রাগলিং with that struggle they have, who is going to have a better access, who has the right. এবং এখানে আরেকটা জিনিস বুঝতে হবে, এটা কিছুটা কিঞ্চিত কন্ট্রোভার্সিয়াল, সেটা হচ্ছে যে হু ইজ রোহিঙ্গা অ্যান্ড হু ইজ নট। এবং এই যে বর্ডারটা, যে নাফ নদীর ওপারে বার্মা, যেটা হচ্ছে রাখাইন প্রদেশ বা আরাকান, আর এই পারে হচ্ছে টেকনাফ, কক্সবাজার, বাংলাদেশ, এইটা তো আমরা ডিসাইড করি নাই রে ভাই। কারণ আরাকান সাম্রাজ্য বা আরাকান রাজ্য, এর বর্ডারটা হিস্ট্রিতে দেখলে বোঝা যায় সবসময় বর্ডার মানে বর্তমান পলিটিক্যাল অনুযায়ী বদল হয়েছে, এবং এটা মিলেমিশে যে আমাদের এখানকার রাজ্যের কতটুকু ওরা নিয়েছে বা ওরা এসেছে। সো যেটা হয়, ব্যাপারটা এই কারণে বলছি যে কারণে জনগোষ্ঠীকে আমি ম্যাপ দিয়ে আলাদা করে দিতেই পারি, মানে কলোনিয়াল পাওয়ার সেটা করতেই পারে, কিন্তু মানুষের মধ্যে যে আত্মিক এবং অন্যান্য সম্পর্ক, অর্থনৈতিক সম্পর্ক, সেটা তো একটা ন্যাচারাল ফ্লো, সেই জিনিসটা তো থাকবে। সেটা যেমন আছে, আরেকটা জিনিস আছে, আমি একটু করি, সেটা হচ্ছে যে বার্মা থেকে বাঙালি খেদাও বা বার্মা থেকে নন বর্মন যারা আছে, নন বামার যারা আছে, তাদের সাথে যে এথনিক যে টেনশন, সেটা আজকের কথা না, সেটা আমরা শরৎচন্দ্রের সেই সময়ের থেকে এখন পর্যন্ত দেখছি যে প্রচুর আমাদের জায়গা থেকে, মূলত পূর্ববঙ্গ, বর্তমান বাংলাদেশ থেকে প্রচুর মানুষ ওই জায়গায় কাজ করতো, শুধু আরাকানে না, একেবারে রেঙ্গুন পর্যন্ত বা বিয়ন্ড।
এবং তাদের যখন একটা বড় অংশকে 1946-এর ওই সময়টাতে বের করে দেওয়া হলো, তারা যেই পথে বাংলাদেশে এবং পরে ইন্ডিয়াতে গেল সেই পথ ধরেই কিন্তু রোহিঙ্গারা পালায় আসছে। আচ্ছা। সো জিনিসটা একটা, এটার মধ্যে একটা লেগেসি আছে। হুম, এখন কথা হলো এই যে আমি যেটা বলছিলাম যে কে রোহিঙ্গা না, হুম, এটা অত্যন্ত একটা জটিল এবং সেন্সিটিভ প্রশ্ন। right, কারণ অনেকেই আছেন যারা ওখান থেকে এসে অনেক আগে আমাদের সাইড অফ দ্য ল্যান্ড হুম, হুম, বসত করেছেন, হুম, আছেন। পুরোপুরি তাদের পলিটিক্যাল আইডেন্টিটি হচ্ছে ওনারা বাংলাদেশি, জি, আর অন্যরা বার্মিজ। হুম, তো এই জিনিসটা ইম্পর্টেন্ট এই কারণে, কারণ আমি যখন ওই অ্যাক্সেস দিচ্ছি বা আমি যখন অ্যাক্সেসে ডিসক্রিমিনেশন করছি এবং যখন টেনশনটা বোঝার চেষ্টা করছি হোস্ট কমিউনিটির সাথে রোহিঙ্গা কমিউনিটি, বা টু দ্য এক্সটেন্ট আগে যারা রেজিস্টার্ড রেফিউজি হিসেবে আছে, হুম, হুম, যারা মিড 90s-এ এসছিলেন বা আর্লি 90s-এ এসছিলেন, তাদের সাথেও কিন্তু 2017 পরবর্তী সময় যারা এসছেন তাদের মধ্যে একটা হিউজ টেনশন আছে। হুম, কারণ যখন ওই আগের রিফিউজিরা দেখলো যে তাদের রিসোর্সের অ্যাক্সেসে সমস্যা হয়ে যাচ্ছে কারণ এতগুলো নতুন মানুষ right, চলে আসছে। সো এই টেনশনগুলো আমাদের মাথায় রাখতে হবে যখন আমরা সলিউশন নিয়ে কথা বলবো। জি, এখন তথ্য প্রযুক্তি, তো এখন আমাদের যেটা সমস্যা হয় যে টেক ডিটারমিনিজমের ব্যাপারটা চলে আসে, যে আমরা একটা সলিউশন নিয়েছি, এখন আমরা প্রবলেম খুঁজে সেটা জোর করে লাগিয়ে দেওয়ার চেষ্টা করছি। হুম, তো আমি বলবো যে টেকনোলজি তো আসবে, সেটা পরের কথা, কিন্তু বেসিক হিউম্যান রাইটস এবং বেসিক হিউম্যান ফ্যাসিলিটিস হুম, ওগুলো যদি আমরা ইনস্টল করতে না পারি এবং ওই হোস্ট কমিউনিটির প্লাইটগুলোও যদি আমরা না বুঝি, right, তাহলে কিন্তু আমরা রোহিঙ্গাদের সমস্যাটা সমাধান করতে পারবো না। exactly, 2017 পর থেকে একটা হিউজ, আমি জানি না আপনি লাস্ট কবে গেছেন সেখানে, একটা ফেজ ছিল যখন ওইখানকার গ্রামের মানুষগুলো কিন্তু তাদের বাড়িগুলোকে রিপারপাস করে নতুন করে ডর্মের মতো বাড়ি বানাচ্ছিল, যাতে নতুন এনজিওরা কর্মীরা ওখানে থাকতে পারে। আচ্ছা, আচ্ছা, বাড়ি ভাড়া করে অনেকে চলে যাচ্ছিল চিটাগাং শহরে বা অন্যান্য জায়গায় বা কক্সবাজার সদরে, জি, কিন্তু ওই গ্রামের বাড়িগুলোতে পুরোপুরি হয় ওয়্যার হাউস, না হলে হেড অফিস বা রিজিওনাল অফিস বা মানুষের থাকার জায়গা, কারণ প্রচুর পরিমাণে একটা হিউম্যানিটেরিয়ান মোবিলাইজেশন ছিল হুম, এবং সেটা কর্মসংস্থানও করেছিল। তখন দেখা যায় যে একটা বড় অংশ যারা শিক্ষিত ওখানকার, যারা শিক্ষক, যারা অ্যাডভান্স স্টুডেন্টস, তারা সমস্ত কাজকর্ম পড়াশোনা ছেড়ে ক্যাম্পে কাজ করা শুরু করে। তো তখন যে একটা নগদ অর্থপ্রাপ্তি হুম, এবং সেই সময় যে একটা লিভিং স্ট্যান্ডার্ড, কিন্তু তখন যে অফিসিয়াল কাজ ছেড়ে দেওয়া, তখন সাফার করলে তো আমাদের উন্নয়ন পরিকল্পনা, আমাদের মানব সূচকের বিভিন্ন জিনিসপত্র খুবই নেমে যায় ধরধর করে। হুম, হুম, আলটিমেটলি এখানে ফান্ডিং নাই। আচ্ছা, তো রাইট, তখন এই যে টেনশনটা, এই গত সপ্তাহতেও যে আহ, অনেকে ছাঁটাই হয়েছে, কারণ ফান্ডিং এখন কমে যাচ্ছে ডেভেলপমেন্ট এজেন্সিগুলোর থেকে একদম, ফান্ড কারণ কাটিং হচ্ছে, কাটিং হচ্ছে। তো সে কারণে দেখা যায় যে ওই টেনশনটা, এবং তখন রোহিঙ্গাদের অনেক আনঅফিসিয়াল বয়ান আছে যে আমাদের কারণেই তো বাঙালিরা চাকরি পাচ্ছে, সুতরাং আমরা থাকবো না কেন, বা আমাদের এক্সপ্লয়েট করা হচ্ছে, সুতরাং আমাদের কাজ দেওয়া উচিত। আচ্ছা, আর বাঙালিরা যারা আছেন স্থানীয়রা, ওনারা বলছে যে আমাদের জায়গায় এসে আছো, আমরা কাজ পাবো না কেন, এই ধরনের একটা টেনশন কাজ করে। সো আমরা জানি যে আমেরিকাতে ট্রাম্প গভর্নমেন্ট আসার পরে ডেভেলপমেন্ট এজেন্সিগুলোর বোথ উইদিন ইউএস এবং গ্লোবালি জি, অনেক ফান্ড ড্রাই হয়ে গেছে বা আমেরিকা ওই জায়গায় ফান্ড আসলে তুলে নিচ্ছে। জি, এই পরিপ্রেক্ষিতে আমি যদি একটু টাইম ট্রাভেল করতে চাই অ্যাজ এ রিসার্চার হিসেবে, এবং সেক্ষেত্রে যদি আমি অন্য এরকম ডিসপ্লেস পপুলেশনের প্রেসিডেন্সের দিকে তাকাই, যে একটা বড় ডিসপ্লেস পপুলেশন আছে যেখানে এরকম ডেভেলপমেন্ট এজেন্সিগুলি তাদেরকে সাপোর্ট দিয়ে যাচ্ছে, এবং ইভেনচুয়ালি সেখানে তারা যখন আর কাজ করতে না পারে তখন আসলে কী ধরনের ডিজাস্টার হয়, বা আমরা আসলে ওই ওয়ার্স্ট কেস সিনারিওতে কি অ্যান্টিসিপেট করতে পারি? বাস্তবতা হলো, আমি যতদূর জানি অ্যাজ আ নন রেফিউজি স্কলার, যে এত ব্যাপক পরিমাণের বাস্তুচ্যুতি যখন ঘটে এবং তখন যে ক্যাম্পগুলো প্রতিষ্ঠিত হয়, এখন পর্যন্ত আমি কোনো নজির দেখি নাই যেখানে ক্যাম্প খালি করে সবাই চলে গেছে ওকে, তাদের কান্ট্রি অফ অরিজিনে। মানে এটা আপনি হয় না। গ্লোবালি বলতেছেন? হ্যাঁ, গ্লোবালি। ওয়াও,
আরেকটা ইন্টারেস্টিং ব্যাপার, পৃথিবীতে সবচেয়ে ভালো হোস্টরা হচ্ছে যারা অভাবী দেশ তারা। আচ্ছা, উদাহরণ তাই বলে। উদাহরণ তাই বলে। পশ্চিমা বিশ্ব বেশি কথা বলে, তারা যদি 5টা নেয় তারা 500 নিয়ে চিৎকার চেঁচামেচি শুরু করে, কিন্তু একেবারে নীরবে ভালো কাজ করে ইন টার্মস অফ শুধুমাত্র রেফিউজি দেওয়া না, ইন্টিগ্রেট করা বা অ্যাক্সেস দেওয়া বেসিক অ্যামিনিটিসে, সেক্ষেত্রে অনেক ভালো কাজ করছে সো কল্ড গ্লোবাল সাউথের কান্ট্রিগুলো। কিন্তু টু ইউর অরিজিনাল কোশ্চেন, যে এটা কি সলভ হয়, এখন পর্যন্ত তো দেখি নাই ভাই, হয় নাই না। কাজে আমাদের দেশের জনগণের মধ্যে তো বিভিন্ন ধরনের মানে পলিটিক্যাল ইকোনমিক কনসার্ন থেকে এই কনসার্নগুলো আসে যে আসলে রোহিঙ্গা প্রবলেম সলভ হবে কিনা, হলে কবে হবে। তো সেই জায়গায় যদি আমি গেট ব্যাক করি, তাহলে আপনার হিস্টোরিক্যাল এভিডেন্স হচ্ছে যে এই পপুলেশনগুলো আসলে স্টাকই থাকে, মানে সব থাকে না, কিছু যায়। আমরা এখন পর্যন্ত একজনকেও পাঠাতে পারি না ফেরত, তো আমাদের সাকসেস রেট তো ভালো না। আবার প্লাস যে পারে যাবে সেই পারের পলিটিক্যাল স্টেবিলিটি তো থাকতে হবে, যেটা আসলে মিয়ানমারে আনফরচুনেটলি নাই, এবং এটা আসলে দিন দিন ডিটেরিওরেট করতেছে। তো এখন মানে ডিম আগে না মুরগি আগে, কিন্তু কথাটা হচ্ছে যে এটা বুঝতে হবে যে মিয়ানমারের এই ব্যাপারটা আনস্টেবল হওয়ার পিছনে তো শুধু মিয়ানমার দায়ী না, এটা একটা বড় জিওপলিটিক্যাল খেলা। এবং এখানে আমাদের আশেপাশে বড় প্রতিবেশী এবং পৃথিবীর আরো বড় বড় পরাশক্তিরা আনফর্চুনেটলি, মানে আপনি যদি বার্মার কথা বা মিয়ানমারের কথা চিন্তা করেন, ইটস আ হিউজ ট্র্যাজেডি। কারণ এটা আমার বেশ কবার সৌভাগ্য হয়েছিল জাতিসংঘের থ্রুতে ওখানে কাজ করতে যাবার। খুবই রিচ কান্ট্রি ফ্রম ন্যাচারাল রিসোর্স, ভয়ঙ্কর বড়, মানে অনেক বড় দেশ, এবং অনেক রিচ ইন টার্মস অফ ন্যাচারাল রিসোর্সেস। পপুলেশন কম এবং তাদের একটা অনেক সাংস্কৃতিক একটা ঐতিহ্য আছে, একটা খুবই ইন্টারেস্টিং। আপনি তো অবশ্যই জানেন, নট রিলেটেড, বাট আমাদের ক্ষেত্রে মানে বিশেষ করে আমাদের মানে ভারতের সাথে বার্মার সম্পর্ক অত্যন্ত ক্লোজ। যেটা হয় যে ব্রিটিশরা যখন ওদের শেষ রাজাকে কিন্তু ইন্ডিয়াতে পাঠালো, আর মোগল শেষ বাদশাহ কিন্তু ইয়াঙ্গুনে গেল, তো ওরা ওরকমভাবে চেঞ্জ করছিল। তো যেটা হয় যে এটা ইটস এ হিউজ ট্র্যাজেডি, এবং এটার পুরা দায়ভার কিন্তু শুধু বার্মিজদের না এই সমস্যার জন্য। তো আমি এখন ওটা সমাধান করতে গিয়ে আমি ওটার জন্য যদি বসে থাকি, হয়তো না। তো আমার যেটা সবচেয়ে লাগে, খারাপ লাগে, যে রোহিঙ্গাদের ভয়েস এই পুরো সমস্যা সমাধানে আমি খুব কম শুনতে পাই। তাদের জন্য তাদের সলিউশন, তাদের নেতৃত্ব, গ্রাসরুট থেকে উঠে আসা এবং তাদের কথা বলা, এটা খুব কম। এবং আনফর্চুনেটলি এই ব্যাপারগুলা, একটা যে এজেন্সি না থাকা, ভয়েস না থাকা, ইনক্লুশনের মধ্যে না থাকা, এটাই ভালনারেবল পপুলেশনের জন্য ওয়ার্ল্ড ওয়াইডই এরকমই। কিন্তু তারপরও দেখা যায় যে মানুষ এগিয়ে আসে, কথা বলে। এটা খুব জরুরি দরকার, কারণ এন্ড অফ দ্য ডে তাদের কথা তাদেরই বলতে হবে, না হলে সবাই তাদের মতো করে নিজেদের কাজগুলো দাবার ছকে চাল দিতে থাকবে। রাইট। তো এই ক্যাম্পগুলোতে কি আমাদের রোহিঙ্গাদের মধ্যে নিজস্ব লিডারশিপ তৈরি করার জন্য কোনো কাজ করা হয়, বা এরকম আপনি কি দেখেছেন কিনা? হ্যাঁ, অনেক ক্ষেত্রেই আছে। কিছু অফিসিয়াল, কিছু আনঅফিসিয়াল। যেমন এই মুহূর্তে আমি যতদূর জানি যে অবশ্যই আমাদের যে সরকারি যে অ্যাডমিনিস্ট্রেশন ওখানে আছেন, তাদের সহযোগিতা এবং ইউএনের সহযোগিতায় আমি যতদূর জানি যে এখন এক ধরনের টিয়ার্ড রিপ্রেজেন্টেশন করা হয়েছে, এবং তাদের এখন 4জন কি 5জন রিপ্রেজেন্টেটিভ ইলেক্টেড হয়েছে, তারা তাদের প্রতিনিধিত্ব করতে যাচ্ছে। তো এটা খুব নতুন একটা আই উড সে এক্সপেরিমেন্ট। সেটা কতটুকু কাজ দেয় সেটা বোঝা যাবে পরে, কারণ তাদের কিছু বড় নেতা খুব নৃশংসভাবে তাদের মারা হয়েছে ক্যাম্পের মধ্যেই। তো সেটা একটা বড় সমস্যার ব্যাপার সেটা থাকে। তো দেখা যাক, কারণ ওনাদের ডায়াসপোরাও আছে বিভিন্ন জায়গায়, মালয়েশিয়া ভিত্তিক, ইউরোপ ভিত্তিক, মধ্যপ্রাচ্য ভিত্তিক। তো তারাও অনেকে আসেন কথাবার্তা, কিন্তু ওরকমভাবে আমি এখনও পলিসি লেভেলে
ভোকাল হতে দেখি না অ্যাজ এ ইউনাইটেড রোহিঙ্গা ভয়েস। রাইট, এটা একটা বড় সমস্যা। এটা একটা বড় সমস্যা। আমি যদি ইরাকের সাদ্দামের পতনের পরে বা এরপরে ইরাকে বিভিন্ন ধরনের আনস্টেবিলিটির পরে যে অনেক ইরাকি রেফিউজি যারা হয়তো ইরাকের আশেপাশের দেশে আশ্রয় নিতে বাধ্য হয়েছিল, তাদের অনেককে আমরা দেখেছি, বা সিরিয়ার উদাহরণ দেওয়া যায়, যে তাদেরকে বুরুন্ডির উদাহরণ দেওয়া যায়, যে আমেরিকা বা অন্যান্য ইউরোপিয়ান দেশে আশ্রয় দেওয়া হয়। আমাদের এইখানে যে রোহিঙ্গা পপুলেশন আছে, তাদের ক্ষেত্রে কি এই ধরনের ইনিশিয়েটিভ কখনো নেওয়া হয়েছে, বা নিলে আসলে এটার প্র্যাকটিক্যাল অ্যাপ্রোচটা কেমন হওয়া উচিত? রিপ্যাট্রিয়েশনের আদার কান্ট্রি, থার্ড কান্ট্রি। আচ্ছা, একটা হচ্ছে রিসেটলমেন্ট হুম, আর একটা হচ্ছে রিপ্যাট্রিয়েশন। রাইট। অফিসিয়ালি আমরা সবাই চাই 100% রোহিঙ্গা ওনারা তাদের দেশে মিয়ানমারে ফিরে যাক। ফিরে যাক, যেটা রিপ্যাট্রিয়েশন। হ্যাঁ, আর রিসেটলমেন্ট হচ্ছে থার্ড কোনো কান্ট্রিতে চলে যাওয়া। জি। রিসেটলমেন্টের ব্যাপারটা আমি যতদূর জানি, রিসেটলমেন্টের ব্যাপার বেশ কয়েকজনই হয়েছেন, বেশ কিছু হয়েছেন। সেটা অফিসিয়ালি আনঅফিসিয়ালি বিভিন্ন চ্যানেলেই হোক না কেন, বিভিন্ন দেশে যা হচ্ছে, কিন্তু হাল আমলে সেটা অনেক দিন মানে হাল আমলে সেটা বেশ স্লো বা বন্ধ। সেটার জন্য গ্লোবাল পলিটিক্সের রিয়েলিটিটা মূলত কাজ করছে। এইখানে মানে পলিসি হিসেবে আপনার সাজেশন কি হবে, যে লাইক বাংলাদেশের মতো জায়গা থেকে এবং যে ধরনের ক্রাইসিস রোহিঙ্গা পপুলেশন আমাদের জন্য তৈরি করছে, গভর্নমেন্টের আসলে কোন ধরনের পলিসিতে ফোকাস করা উচিত? মানে ওনাদের সেটা রিপ্যাট্রিয়েশন হোক আর রিহ্যাবিলিটেশন হোক, এই জায়গাটা মানে পলিসিতে তো আমার যদি এটাকে প্রায়োরিটি না দেওয়া হয়, তাহলে এটা তো সলভ হচ্ছে না। সো ওই জায়গায় পলিসিতে আমরা যদি প্রায়োরিটি পলিসি চিন্তা করি, তাহলে আসলে কোন ধরনের পলিসি মেকিং এর দিকে আমাদের মনোযোগ দেওয়া উচিত, মানে রিপ্যাট্রিয়েশন আর রিসেটেলমেন্টের পয়েন্ট অফ ভিউ থেকে? এটা ডিপেন্ড করবে আসলে যে সরকার আসবে তাদের উপরে। আচ্ছা, কারণ এটা আমি বলবো যে দিস ইস্যু ইজ বিয়ন্ড দ্য ইন্টারিম গভর্নমেন্ট। এক্স্যাক্টলি। আমরা ওনারা অনেক ভালো উদ্যোগ নিচ্ছেন, কিন্তু আসলে ম্যান্ডেট নিয়ে জিনিসটাকে স্ট্রংলি করার জন্য আমাদের নির্বাচিত সরকার লাগবে। এটা হচ্ছে প্রথম কথা। কিন্তু নির্বাচিত সরকার হলেই হবে না, আমাদের ফরেন পলিসিতে একটা ভালো ধরনের লবিং করতে হবে উইথ দ্য স্ট্রেংথ। সবার জন্য, সবার সাথে বন্ধুত্ব, কারোর সাথে শত্রুতা না, শুনতে ভালো লাগে, কতটুকু প্র্যাগমেটিক এনিবডিজ গেস। তো যেটা হলো, ওইখানে আমাদের একটু অ্যালায়েন্সের ব্যাপার আছে, দর কষাকষির ব্যাপার আছে, এবং আমার মনে হয় এখানে একটু মানে নিজের নজর বড় করারও ব্যাপার আছে। কারণ বাংলাদেশ ইটসেলফ ইজ এ হিউজ ইকোনমি, এবং আমরা সবসময় ব্যাক বেঞ্চে বসে অভ্যস্ত। আমার মনে হয় সেই অভ্যস্ততা কাটায় আমাদের সামনে আসার দরকার আছে। সেটা কারণ এই রোহিঙ্গা ইস্যুটা আমাদের অন্যান্য অনেক কিছুকে এফেক্ট করছে। আমাদের চিটাগাং পোর্ট, কক্সবাজার এবং ওই অঞ্চলটাকে প্রচণ্ড রকমভাবে থ্রেটে রেখেছে। এনভায়রনমেন্টালি ব্যাপারটা খারাপ, এবং ওনাদের যদি আমরা স্বীকৃতি না দিয়ে রাখি, তাহলে বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়ে, এবং অন্যান্য আরও অনেক সমস্যা, মানব পাচার, তারপর হচ্ছে মাদক পাচার, এই সমস্ত সমস্যা। তো আমি বলবো যে ডেফিনেটলি এই ব্যাপারটা ফার্স্ট অফ অল একটা বড় একটা বিরাট প্ল্যানের অংশ করতে হবে, এবং আমাদের সবসময়ই এইম করা উচিত রিপ্যাট্রিয়েশনের জন্য। সেটাই আমাদের অ্যাসপিরেশন হওয়া উচিত। সো ফাহিম ভাই, আপনি এর আগে বলছিলেন যে রোহিঙ্গা ক্যাম্পের মধ্যে অফিসিয়ালি কোনো সিম নেওয়ার উপায় নেই, মোবাইল নেটওয়ার্ক ওভাবে ক্যাম্পের ভিতরে কাজ করে না, হয়তো পেরিফেরিতে তারা মোবাইল নেটওয়ার্ক থেকে কমিউনিকেট করতে পারে, কিন্তু স্টিল এত সব চ্যালেঞ্জ থাকা সত্ত্বেও আমরা জানি যে অলমোস্ট প্রত্যেক রোহিঙ্গার হাতেই হয়তো ফোন আছে, সিম আছে, এবং তারা কথা বলছে। তো ওই জায়গাটা একটু আমাদেরকে বলতে পারেন যে তাদের এখানে আইসিটি কিভাবে ফাংশন করছে? এটা খুব একটা আসলে গুরুত্বপূর্ণ প্রশ্ন, কারণ আমাদের হিউম্যান রেজিলিয়েন্স এবং হিউম্যান ইনোভেশন, যেটা আমার মানে স্কুলের একটা বড় কাজ, যে আমরা বলি যে ফিউচার ইজ ফর এভরিওয়ান। এখন সবার জন্য যে ফিউচার, সেটা আসলে ফিউচার কারা লিখছে, কাদের জন্য, এভরিওয়ান কারা। তো এখানে আইসিটি ফর এভরিওয়ান, কিন্তু অফিসিয়ালি তো তারা
বাতিলের খাতায়, তাহলে কিভাবে হচ্ছে? আমরা যেটা দেখলাম এতদিন পর্যন্ত যে ইন ইদার ওয়ে আইসিটি ফাইন্ডস আ ওয়ে, মানে মানুষকে কমিউনিকেট করার জন্য ওয়ে ফাইন্ড করতে হবে। তো কয়েকটা ফেজে আছে। একটা হচ্ছে যে সিম অবৈধভাবে ঢুকছে বা বৈধভাবে ঢুকছে, যেভাবেই হোক না কেন ওনাদের সবার কাছে অ্যাক্সেস আছে। ওনারশিপ হয়তো 100% না, কিন্তু আই উড সে যে অলমোস্ট 100% অ্যাক্সেসিবিলিটি আছে মোবাইল ফোনের ভয়েসের। এখন দেখেন, আমি আগে বলেছিলাম যে ওনাদের কোনো বর্ণমালা নেই অফিসিয়াল, তাহলে যেটা হলো ওনাদের অডিও ভিজুয়াল কনভারসেশনটা খুব জরুরি। তো ওনারা হোয়াটসঅ্যাপের ভয়েস কমান্ডটা ইউজ করেন। ইমো নামে একটা চাইনিজ অ্যাপ আছে, সেটার আপনার লোড কম হয়, মানে খুব অল্প জায়গা নেয়, অল্প মেমোরিতে কাজ করে, অল্প ব্যান্ডউইথে কাজ করে। তো ওনাদের অনেক ক্ষেত্রে দেখা যায় যে নন স্মার্টফোনেও, মানে ফিচার্স ফোনেও বেশ কিছু অ্যাপ্লিকেশন আছে যেগুলো দিয়ে ওনারা কাজ করতে পারে। তো সেটা একটা ব্যাপার। আরেকটা যেটা আমাদের কাছে একটা ফ্যাসিনেটিং ফাইন্ডিং, সেটা হচ্ছে ওনাদের যে মোবাইল রিচার্জ স্টেশনস এবং ওনাদের যে মোবাইল রিপেয়ার হাবগুলো, সেগুলো ইনফরমেশন হাব হিসেবেও কাজ করছে। শুরুর দিকে যেটা ছিল যে ওখানে একজন ল্যাপটপ নিয়ে বসে থাকতো এবং সেখানে বিভিন্ন ধরনের কন্টেন্ট, পুরোপুরি অফলাইন ইন্টারনেটের মতো বিভিন্ন ধরনের কন্টেন্ট ছিল। সেখানে আপনার ওয়াজও ছিল, সেখানে আপনার বোম্বের গানও ছিল, সেখানে আপনার হলিউডের মুভিও ছিল, ওদের নিজস্ব জিনিসপত্রও ছিল, হুইচ ইজ ভেরি ইম্পর্টেন্ট। কারণ হচ্ছে, এবং এইগুলো পুরো মার্কেটের ডিমান্ড অনুযায়ী চেঞ্জ হতো। যেই কন্টেন্ট বেশি খাচ্ছে মানুষ, তারা ওই মেমোরি কার্ড নিয়ে আসতো বা মোবাইলে লোড করতো। সেটার একটা নির্দিষ্ট মার্কেটে মূল্য নির্ধারণ করা ছিল এবং ক্যাম্প ওয়াইড ওই দামটাই মোটামুটি চলতো। কেউ যে কাউকে প্রাইসে আন্ডারকাট করবে সেটা না। তো সেই ডিমান্ড অনুযায়ী নতুন করে জিনিসপত্র লোড হতো এবং সেটার জন্য পুরো ইকোসিস্টেমটায় ক্যাম্পের বাইরে, কুতুপালং বা এলাকার বাইরে কক্সবাজার যে এলাকা আছে, তারপর চট্টগ্রাম, ঢাকা পর্যন্ত পুরো একটা সাইকেল আছে ইনফরমেশনের এবং কমিউনিকেশনের। এটা ছাড়া লোকাল তাদের একটা বড় অংশ হচ্ছে লোকাল প্রোগ্রামস। তারা নিজেরা মোবাইলে ফোনে ধারণ করে বা অন্যান্য কোনোভাবে ওনাদের যে একটা ওনাদের গানকে বলে তারানা। তো যে রোহিঙ্গা তারানার যে একটা বড় পপুলারিটি, সে অনুযায়ী লোকাল সিঙ্গার্স আছে ওনাদের। তো ওনাদের সমস্ত কিছু রেকর্ড করে ক্যাম্পের ভিতরে। এবং সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে, এটা প্রি কোভিডের কথা বলছি আমি, সেখান থেকে এখন পর্যন্ত হচ্ছে যে ওনাদের ইনফ্লুয়েন্সার আছে, সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার আছে। তো একটা জায়গায় যেখানে ইন্টারনেটই ভালো মতো নাই, কিন্তু সেখান থেকেও আমরা টিকটকার পাচ্ছি বা ভালো, এবং টিকটকার নট ইন এ নেগেটিভ সেন্স। কারণ দেখা যাচ্ছে যে অনেকেই ওনাদের নিজস্ব মতামতগুলো খুব পপুলার হচ্ছে। রোহিঙ্গা র্যাপার আছে ক্যাম্পের মধ্যে, যারা তাদের রোহিঙ্গা ভাষায় র্যাপ করছে। তো এই জিনিসগুলো খুব ফ্যাসিনেটিং। আর কোভিডের সময় যেটা হলো যে WHO যে নির্দেশনাগুলো বা অন্যান্য জিনিসপত্র, তারা নিজস্বভাবে তাদের মাইক্রো আপনার কন্টেন্ট করে এই পুরো অফলাইনে ছড়িয়ে দেওয়া হয়েছিল ফোনে। এবং সেক্ষেত্রে অনেক আনঅফিসিয়ালি অনেক রোহিঙ্গা এক্সপ্যাটরা সাহায্য করেছিল কাজগুলো করতে। ওইটা ছিল কি কোভিডের সচেতনতা বাড়ানোর জন্য কিভাবে করতে হবে। কারণ যেগুলো আসছিল, ইংলিশে আসছিল বা বার্মিজে আসছিল। আমার মনে আছে আমি যখন ওই সময়টার পরবর্তী সময় গেলাম, আমি নির্দেশনা দেখলাম হয় ইংলিশে, না হলে বার্মিজে, অথবা ছবি দেয়া। তো আমি আমার পার্ট অফ মাই রিসার্চ ছিল যে আপনি কি এটা দেখে আপনি কি বুঝতেছেন। তো অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে ইটস লস ইন ট্রান্সলেশন, কারণ অনেকেই বার্মিজ পারে না ওখানে। তো ওই ব্যাপারটা, কিন্তু দে ফাউন্ড আ ওয়ে টু ডু দোজ থিংস। সো দ্যাটস ফ্যাসিনেটিং। নাইস। আর ক্যাম্পের ইকোনমি কিভাবে চলে? তাদের তো কোনো ওইভাবে আর্নিং নাই। সো সে যখন টাকা দিয়ে কিছু একটা কিনতে যায়, এই টাকাটা কোথা থেকে আসতেছে? এই ব্যাপারটা শুরু থেকে এখন পর্যন্ত আসলে বেশ অনেকভাবে ইভলভড হয়েছে। এবং এটার কিছু প্র্যাকটিস আমরা পৃথিবীর বিভিন্ন জায়গায় শরণার্থী শিবিরগুলোতে যেটা আছে, যে মোবাইল মানি ট্রান্সফার, মোবাইল ক্যাশ ট্রান্সফার, সেটার একটা বড় ব্যাপার আছে। বা বার্টারিংয়ের ব্যাপারটা থাকে, বা থাকে যে আমি কোনো টাকাই দিব না, আমি শুধু ক্রেডিট দিব, সে ক্রেডিটটা নিয়ে আমি মার্কেটে গিয়ে আমি কিনতে পারবো। শুরুর দিকে সেটা ছিল না, এবং শুরুর দিকে দেখা যাচ্ছিল যে ক্যাম্পের বাইরে there is this
ইউনো ইমপ্রম্পটু শপস যেখানে রোহিঙ্গারা তাদের জিনিসগুলো বিক্রি করছে। এবং শুরুর দিকে আমরা দেখছিলাম অনেক ধরনের ত্রাণ দেওয়া হচ্ছিল যেটা রোহিঙ্গাদের জীবনযাত্রার সাথে খাপ খায় না, তো ওনারা সেল করে দিচ্ছিলেন এবং ওনাদের প্রয়োজনীয় জিনিসগুলো নিচ্ছিলেন এবং এখনও ক্যাম্পের বাইরে সেগুলো থাকে। তো সেটা একটা ব্যাপার। এখন ফাস্ট ফরওয়ার্ড এখন যেটা আছে যে অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে মোবাইলে ক্যাশ ট্রান্সফার হচ্ছে, কিন্তু অ্যাগেইন যেহেতু সবার কাছে মোবাইল ফোন নাই সেটা একটা সমস্যা। একটা কিছু অফিসিয়াল ওয়ান স্টপ শপ আছে যেখানে গেলে আপনি আপনার নিজস্ব ক্রেডিট দিয়ে আপনি আমরা পরিচিত জিনিস পেতে পারি সেটা। আর আনঅফিসিয়ালি যেটা হচ্ছে ক্যাম্পে প্রচুর বাজার আছে। ক্যাম্পের প্রচুর বাজারে ওনারা যেই টাকাটা পাচ্ছেন থ্রু ভলান্টিয়ারিং, থ্রু সাম ডেইলি লেবার ওয়ার্ক, তো দের আর রেস্ট্রিকশনস অ্যান্ড প্রোটোকল যে ওনারা কোন কাজটা করতে পারবেন বা পারবেন না, তো ওনাদের কাছে কিছু টাকা থাকে, তারা লিমিটেড ভাবে কিছু কাজ করতে পারে, যেখান থেকে তারা হয়তো অর্থ পায়। জি, এবং পুরো ক্যাম্পের যে বাজারগুলো তার একটা বড় অংশই ওনারা চালান, কিন্তু ইনভেস্টমেন্টটা আসে আউটসাইড থেকে। অ্যাগেইন যারা হচ্ছে হয়তো রিসেটলড ন্যাচারালাইজড রোহিঙ্গা বাংলাদেশি বা অন্যান্য লোকাল মানুষজন, তো ওই মালিকানাটা ভাগাভাগি থাকে আমার যতটুকু দেখেছি আমি। এবং সেই অনুযায়ী কিন্তু ইটস আ বাসলিং মার্কেট এরিয়া, রাস্তার দুপাশে থাকে বিভিন্ন জায়গায়। বুঝতে পেরেছি। আপনি এর আগে হোস্ট এবং রোহিঙ্গা কমিউনিটির মধ্যে এক ধরনের টেনশনের কথা বলছিলেন। জি, আমরা একটু ফোকাস করতে চাই যে আদার দ্যান টেনশন আমাদের কোলাবোরেশনের কোন ধরনের এক্সাম্পল, উদাহরণ কি আছে? এটা হচ্ছে আমার প্রথম কোয়েশ্চেন। আর সেকেন্ড কোয়েশ্চেন হচ্ছে আমরা মিডিয়াতে, স্পেশালি গ্লোবাল মিডিয়াতে রোহিঙ্গাদের বিভিন্ন দুর্দশা, তারা এখানে চলে এসছে, তারা মিয়ানমারে পারসিকিউটেড হয়েছে, কিভাবে সামরিক জান্তা তাদের উপরে অত্যাচার করছে, এই স্টোরিগুলি পাই। বাট অ্যাজ এ হোস্ট কমিউনিটি হিসেবে বাংলাদেশের যে অর্জন বা বাংলাদেশের যে পজিটিভ এইখানে কন্ট্রিবিউশন, সেইটা নিয়ে আমরা খুব বেশি শুনতে পাই না। তো এই দুইটা জায়গায় যদি একটু অ্যাড্রেস করতেন। প্রথমে বাংলাদেশের কথা দিয়ে শুরু করি। বাংলাদেশি হিসাবে আমি বলবো যে এই মানব বিপর্যয়ে আমরা যেভাবে হোস্ট হিসেবে কাজ করেছি সেটা আনডাউটেডলি একটা আনপ্রেসিডেন্টেড ব্যাপার। এবং আমাদের মানে থাকে না যে অফিসিয়ালি হয়তো আমরা তেমন ধনী দেশ না, কিন্তু আমি বলবো যেভাবে আমরা আমাদের বর্ডার ওপেন করে দিয়েছি বা ওনারা এসছেন, এবং তার পরবর্তী সময়েও কনফ্লিক্ট তো থাকবেই, কিন্তু তারপরও আমাদের যে রিসোর্স শেয়ারিং এবং টু সাম এক্সটেন্ড ওই ডিজাস্টার ম্যানেজমেন্ট, সেটা অবশ্যই খুবই ভালো হয়েছে। সেটার ক্ষেত্রে অবশ্যই আমাদের যে সব উন্নয়ন কাজে সরকার অবশ্যই, এবং সরকারের সাথে যারা সহযোগী যেসব এনজিওজ আছেন তাদের যে কাজকর্ম, সেটা আমাদের পূর্ব অভিজ্ঞতা খুব ভালোভাবে কাজে লেগেছে। যেমন আমি বলি, রোহিঙ্গা মহিলাদের যে ইভেনচুয়াল পরিবর্তন, যে একেবারেই অন্তপুর বাসিনী থেকে বের হয়ে আসা এবং এখন কাজ করা, এটার একটা বড় ইন্সপিরেশন ওনারা পেয়েছেন আমাদের আপারা যারা ওখানে এনজিও কর্মী হিসেবে কাজ করেছেন, যে আমাদের মতোই দেখতে, আমাদের মতোই থাকছে, কিন্তু ওনারা কাজ করছেন, ওনাদের কাছে ফোন আছে, ওনারা স্মার্টলি করছেন। এগুলো প্রচণ্ড রকমভাবে ওনাদের ইন্সপায়ার করে। তো সেটা একটা খুব আমি পজিটিভ হিসাবে দেখি। আরেকটা যেটা হচ্ছে, যেটা আমরা আনফর্চুনেটলি ওভাবে ক্রেডিট দিতে পারি না, সেটা হচ্ছে আমাদের সেনাবাহিনী। আমাদের সেনাবাহিনী শান্তিরক্ষায় বিভিন্ন মিশনে অত্যন্ত সফলতার সাথে কাজগুলো, অবশ্যই আমি বলবো যে ইনিশিয়ালি যে আনস্টেবল অবস্থা ছিল এবং ম্যানেজমেন্টের ব্যাপারটা ছিল, সেটা এত সুন্দরভাবে জিনিসটা করা হলো, কিন্তু আনফর্চুনেটলি মেইন স্ট্রিম মিডিয়া, যেটা ওভারওয়েলমিংলি ওয়েস্টার্ন কন্ট্রোলড, সেখানে এই ব্যাপারটা আসে না। তো এই ব্যাপারগুলা খুব আমাদের, আমি বলবো অ্যাজ বাংলাদেশিজ উই শুড টেক প্রাইড ইন ইট। এটা এবং আমি এটাও বলবো, আমার একটা গবেষণা করার ইচ্ছা ছিল, এখনো আছে, যে এটা হচ্ছে আমাদের মানে হিউম্যানিটেরিয়ান একটা হেরিটেজ সাইট হিসেবে আমরা এটা অবশ্যই দেখতে পারি। আচ্ছা আচ্ছা, তো এই অংশটা তো শুনলাম। এখন হোস্ট কমিউনিটির সাথে রোহিঙ্গার যে কোলাবোরেশনের জায়গাটা, সেই জায়গায় আমাদেরকে যদি একটু এনলাইটেন করেন। সেটা নিয়ে বেশ কিছু সফলতার স্টোরি আছে। আমি একটা বলবো, আমি ব্যক্তিগতভাবে যেটার সাথে সংযুক্ত, যে ইয়াং পাওয়ার ইন সোশ্যাল অ্যাকশন, একটা আমাদের খুব বড় একটা এনজিও আছে বাংলাদেশে। ওনাদের সাথে
মিলে ডয়েচ ওয়েল মিলে একটা প্রোগ্রাম আছে, একটা প্রজেক্ট আছে, সেটার নাম হচ্ছে ভয়েস অফ পালং বা স্থানীয় ভাষায় পালংয়ের হতা। তো পালং হচ্ছে আপনার প্রিয় কলোনিয়াল নেম অফ দ্য রিজন কক্সবাজার ইন জেনারেল। তো যেটা হয় এখানে ওনারা যেটা করছেন যে একটা পিস কনফ্লিক্ট রেজলিউশন এবং পিস বিল্ডিং, আচ্ছা, নাইস। এই পুরো ভলান্টিয়ার অর্গানাইজেশনের অর্ধেক হচ্ছে রোহিঙ্গা জনগোষ্ঠী আর বাকি অর্ধেক হচ্ছে বাংলাদেশি জনগোষ্ঠী, এবং তারা মিলেমিশে তারা কন্টেন্টের আইডিয়েশনগুলো করে। তারপরে আইডিয়েশনের পরে তারা একসাথে গিয়ে হয় ক্যাম্পে বা হোস্ট কমিউনিটিতে সেই জিনিসগুলো নিয়ে তারা তথ্য সংগ্রহ করে, তারা সাউন্ড বাইট বানায়, অডিও ভিজুয়াল একটা ব্যাপার থাকে তাদের, এবং প্রোগ্রামগুলো মাল্টিপল চ্যানেলে যায়। একটা অংশ স্থানীয় কমিউনিটি রেডিওতে যায়, বাংলাদেশ বেতারে যায়, এবং তাদের ফেসবুকের থ্রুতে সোশ্যাল মিডিয়ায় আপলোড হয়। এবং তাদের পুরো এডিটিং প্রসেস, আইডিয়েশন, এডিটিং এবং তারপর ব্রডকাস্টিং, সেটা সবাই মিলে হয় এবং খুবই একটা গণতান্ত্রিক ব্যাপার। এবং এখানে ছেলে মেয়ে সবাই আছে এবং খুব সুন্দরভাবে তারা কাজ করছে, এবং তারা খাবার নিয়ে কথা বলে, তারা স্পোর্টস নিয়ে কথা বলে, তারা বিভিন্ন ধরনের সংক্রান্তি, উৎসব, পালাপার্বণ নিয়ে কথা বলে। তো তারা তাদের কমনালিটি দেখাচ্ছে, ইউনিকনেস দেখাচ্ছে, এবং এর মাধ্যমে একটা ডিজিটাল আর্কাইভিং হচ্ছে, যেটা ইন দ্য লং রান এটা যেমন পিস বিল্ডিংয়ে সাহায্য করবে, সেভাবে রোহিঙ্গাদের জন্য নেশন বিল্ডিংয়ে এটা একটা ভালো ভূমিকা রাখবে। তো আমার কাছে এটা অত্যন্ত আশা জাগা নিয়ে, এবং আমি গত 2-3 বছর ধরে এই গ্রুপটার সাথে কাজ করছি। খুব কেপেবল মানুষ কিছু আছেন যারা ওদের নেতৃত্ব দিচ্ছেন, কিন্তু দে আর জাস্ট ফ্যাসিনেটিং। ভেরি গুড। উইথ দ্যাট নোট, ডক্টর ফাহিম হোসেন, থ্যাংক ইউ সো মাচ ফর ইউর টাইম এবং দি পোস্টে আমাদের সাথে থাকার জন্য। আপনাদের সাথে এতক্ষণ আমি ছিলাম, আমি সাদিক মোহাম্মদ আলম, এবং আমরা এখানেই আজকের এই এপিসোডটি শেষ করছি। ধন্যবাদ।